রোহিঙ্গাদেরকে নিয়ে একের পর এক ভয়ঙ্কর সব খবর বাংলাদেশিদের চোখের ঘুম হারাম করে দিচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত করতে পারে এমন বেশ কিছু খবরের সাথে সম্প্রতি যুক্ত হয়েছে আরও দুটি ভয়ঙ্কর খবর, যার একটি কক্সবাজার অঞ্চলে মূর্তিমান আতঙ্ক রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আল ইয়াকিনকে নিয়ে, যারা চট্টগ্রাম ও কক্সবাজারকেও আরাকানের অংশ বলে দাবি করে, এবং অপরটি বাংলাদেশের সীমান্তে মোবাইল ফ্রিকোয়েন্সি টাওয়ার বসিয়েছে মিয়ানমার, যার মাধ্যমে রোহিঙ্গাদের ভিতরে বহু মানুষ ব্যবহার করছে মিয়ানমার সরকারের নিবন্ধিত সিম এমপিটি, এবং যেই সিম ব্যবহার করে চালানো সন্ত্রাসী কার্যক্রম কিংবা মাদক চোরা চালানোর মতো ঘটনাগুলোকে বাংলাদেশ সরকার ট্র্যাক করতেই ব্যর্থ হচ্ছে। তো কিছুদিন পূর্বে রোহিঙ্গারা কি ইসরায়েলের মতো হয়ে উঠবে, এই শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে রোহিঙ্গাদের ভিতরে এমন কিছু ঘটনা বা এমন কিছু কার্যক্রম এবং তাদের এমন কিছু বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটতে যাচ্ছে যেটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। তো আজকে কথা বলবো রোহিঙ্গা সম্পর্কিত আরও দুটি ভয়ঙ্কর বিষয় নিয়ে, যে বিষয়গুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বেশি হুমকির বার্তা দিচ্ছে। তো এই দুটি বিষয়ের মধ্যে একটি রয়েছে আল ইয়াকিন সন্ত্রাসী গ্রুপ, অপরটি হচ্ছে বাংলাদেশের ভিতরে রোহিঙ্গারা মিয়ানমার নিবন্ধিত সিমের ব্যবহার করছে। এই দুটি বিষয়। তো আল ইয়াকিন সন্ত্রাসী গ্রুপ আসলে কি, তারা আসলে কি চায় এবং সাম্প্রতিক সময় তাদের কার্যক্রমগুলোই বা কেমন, এই বিষয়গুলো আজকে জানবো। পাশাপাশি আজকে জানার চেষ্টা করব যে বাংলাদেশের ভিতরে অবস্থিত রোহিঙ্গারা যদি মিয়ানমার নিবন্ধিত কোনো সিমের অবাধ ব্যবহার করে সেটি বাংলাদেশের নিরাপত্তার স্বার্থের জন্য কত বড় হুমকি, এবং কিভাবে তারা এই সিমগুলো পায় এবং কিভাবে তারা এই সিমগুলো ব্যবহার করে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম বা অপরাধমূলক কার্যক্রম সেগুলো পরিচালনা করে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে তো চলুন আলোচনা শুরু করা যাক। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতন চালিয়েছিল সে দেশের সেনাবাহিনী, যার কারণ হিসেবে মিয়ানমার সেনাবাহিনী বলেছিল রোহিঙ্গাদের বেশ কিছু সন্ত্রাসী গ্রুপ মিয়ানমার সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে, যার ভেতর জড়িত ছিল আরাকান স্যালাইভেশন আর্মি বা আরসা। আর এই আরসাই মূলত রোহিঙ্গাদের আলোচিত সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন। এখন তারা বাংলাদেশেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে মাদক বিক্রি, মানব পাচার, অপহরণের পর মুক্তিপণ আদায়, ডাকাতি ও মাদকের টাকায় আগ্নেয়াস্ত্র সংগ্রহের মতো কাজ করছে এই আল ইয়াকিন গ্রুপ। আমরা জানি রোহিঙ্গাদের ভিতরে একটি সংগঠন ছিল আরাকান রোহিঙ্গা স্যালাইভেশন আর্মি, যারা রোহিঙ্গাদের স্বার্থ রক্ষায় কাজ করতো। তো এই সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে ফেইথ মুভমেন্ট নামে, যারা স্থানীয়ভাবে পরিচিত ছিল হারাকাহ আল ইয়াকিন এই নামে। তো এই আনসার সদস্যরা কিন্তু সবসময় একটি কথা বলার চেষ্টা করতো যে তারা সবসময় রোহিঙ্গাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এবং কোনো ধরনের বেসামরিক নাগরিকের বিপক্ষে তাদের কোনো অবস্থান নেই, তাদের কোনো সংগ্রাম নেই। তাদের সংগ্রাম শুধুমাত্র মিয়ানমার প্রশাসনের প্রতি, যারা রোহিঙ্গাদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আল ইয়াকিন নামে যে সন্ত্রাসী গ্রুপটি অনেক বেশি আলোচিত হয়েছে, সেই গ্রুপটির সদস্যদেরকেও মনে করা হচ্ছে এই আনসারি সদস্য। এবার একটি প্রশ্ন জাগে যে মিয়ানমারে থাকতে যে আনসার সদস্যরা বেসামরিক নাগরিকের বিপক্ষে কোনো ধরনের কার্যক্রম অংশগ্রহণ করেনি, তাদের সংগ্রাম ছিল শুধুমাত্র প্রশাসনের বিপক্ষে, সেই সদস্যরা বাংলাদেশে এসে কেন এই বেসামরিক মানুষজনকে খুন করছে, তাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে এবং মাদক চোরাচালানোর মতো কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করছে? তো বাংলাদেশে এসে কি তাদের নীতি আদর্শের কোনো পরিবর্তন ঘটে গেল, নাকি বিষয়টি এরকম যে মিয়ানমারে থাকতে তাদের যেরকম কার্যক্রম ছিল সেই পুরো ব্যাপারটি আসলে আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, আমাদের সামনে শুধুমাত্র একটি অংশ উপস্থাপন করা হয়েছিল? তারা গত কয়েক বছরে প্রায় 25 জন মানুষকে হত্যা করেছে অপহরণ করার পরে, এবং অপহরণ করার পরে মুক্তিপণ আদায়ের সংখ্যাটি আরো অনেক বেশি। এবং শুধুমাত্র তারা এটি করে সীমাবদ্ধ থাকেনি, তারা ক্যাম্পের ভিতরে হত্যা, রাহাজানি, প্রকাশ্যে ধর্ষণ এবং নির্যাতনের মতো ঘটনাগুলো অহরহ ঘটিয়ে যাচ্ছে। এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভিতরে মাদকের চালান, মাদকের ব্যবসা এবং বাংলাদেশও মাদকের যেই সরবরাহ, এই প্রত্যেকটির কাজে কিন্তু তারা অবাধে করে যাচ্ছে এই আল ইয়াকিন গ্রুপের সদস্যরা, যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। এটি আপনারা অনেক সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন। বিভিন্ন সময় এই অপহরণের পর মুক্তিপণ ঠিকঠাক না পাওয়ার ফলে মানুষকে হত্যা করে লাশের টুকরো 2 জায়গায় ফেলে রেখেছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। এখন কথা হচ্ছে, এই যে অপরাধমূলক কার্যক্রম এই আল ইয়াকিন গ্রুপের সদস্যরা করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে বসে, তো বাংলাদেশের প্রশাসন আলটিমেটলি এই জায়গায় কি করে? তারা কি তাদের ধরার জন্য কোনো অভিযান চালায় না? অবশ্যই চালায়। বাংলাদেশ পুলিশ এবং র্যাব তাদের ধরার জন্য বেশ কয়েকবার অভিযানে লিপ্ত হয়েছিল। 2019 সালে র্যাবের সদস্যরা ড্রোন নিয়ে অভিযান চালিয়েছিল দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে, কিন্তু কোনোভাবে তাদেরকে শনাক্ত করতে পারেনি। এখন নিশ্চয়ই একটি প্রশ্ন জেগেছে, তারা কি এমন প্রযুক্তি ব্যবহার করে যে বাংলাদেশের চৌকস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে শনাক্ত করতে পারে না এবং আটকও করতে পারে না? তো তারা কি এমন ব্যবহার করে, সেই প্রশ্নের উত্তরটি এখন আমরা খুঁজব। এবং আমি বিশ্বাস করি যে এই উত্তরটি খোঁজার পর আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঝুঁকির মুখে পড়েছে। তো চলুন সেটি খুঁজতে থাকি। মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। হোয়াইকংয়ের তেসরা ব্রিজে দাঁড়ালে বাংলাদেশের সীমান্তের নিকট
বেশ কয়েকটি মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি টাওয়ার চোখে পড়বে এবং মোবাইল ফোনেও এমপিটি নামের আরেকটি ফ্রিকোয়েন্সি ভেসে উঠবে এবং এই ফ্রিকোয়েন্সিটি বর্তমানে বাংলাদেশের মাথা ব্যথার কারণ এবং জাতীয় নিরাপত্তার হুমকির বার্তা নিয়ে আসছে। তো মূলত এমপিটি সিম হচ্ছে মিয়ানমারের সরকারের মালিকানাধীন একটি সিম, যেমন বাংলাদেশ সরকারের মালিকানা রয়েছে টেলিটক সিম। তো এখন কথা হচ্ছে যে কখন একটি কোম্পানি একটি নির্দিষ্ট অঞ্চলে তার ফ্রিকোয়েন্সি টাওয়ার স্থাপন করে, এখানে দুটি কারণ থাকে। একটি হচ্ছে যদি ওই অঞ্চলে একটি বিপুল পরিমাণ তার গ্রাহক শ্রেণী থাকে, তাহলে ওই গ্রাহক শ্রেণীকে তার একটি বেশি নেট সুবিধা দেওয়ার জন্য একটি ফ্রিকোয়েন্সি টাওয়ার স্থাপন করে। অথবা আরেকটি ঘটনা ঘটে যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে আপনি গ্রাহক বানাবেন, সে উদ্দেশ্যকে সামনে রেখেও সেখানে আপনি ফ্রিকোয়েন্সি টাওয়ার স্থাপন করতে পারেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা বসবাস করছে তাদেরকে তো মিয়ানমার সরকার নাগরিকত্ব প্রদান করেনি, বরং নাগরিকত্ব প্রদান করবে না বলেই তারা সেই দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছে। এখন এই জনগোষ্ঠীটাকে টার্গেট করে তারা যে এখানে ফ্রিকোয়েন্সি টাওয়ার স্থাপন করেছে, তাহলে এর পিছনে মূলত কারণটা কি? কেননা আমরা জানি যে একটি মানুষ যদি কোনো সিম ব্যবহার করতে চায় তাহলে তাকে কোনো একটি দেশের নাগরিক হতে হয় এবং সেই দেশের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে তাকে একটি সিম গ্রহণ করতে হয়। যেহেতু রোহিঙ্গারা নাগরিক না, তাহলে তারা এই সিমটি ব্যবহার করে কিভাবে এবং তাদেরকে টার্গেট করে কেন এখানে টাওয়ার স্থাপন করা হচ্ছে, এই উত্তরটি আমাদের খুঁজতে হবে। তো তার আগে একটু জেনে নেব যে একটি দেশের ভিতরে যদি অপর কোনো দেশের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি থাকে সেটি আসলে ওই দেশের নিরাপত্তার জন্য কতটুকু হুমকি। তো আমরা জানি বাংলাদেশের ভেতরে যে ধরনের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি রয়েছে এবং যে ধরনের কোম্পানি রয়েছে সিমে, এই প্রত্যেকটা নেটওয়ার্কের উপরে কিন্তু বাংলাদেশ সরকারের একটি নিয়ন্ত্রণ রয়েছে, যাতে এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বা এই নেটওয়ার্ক ব্যবহার করে যদি কেউ কোনো অপরাধ ঘটায়, যদি কেউ কোনো অপকর্মে লিপ্ত হয়, তবে তাকে যাতে ট্র্যাক করে শনাক্ত করা যায় এবং তাকে যাতে আটক করা যায়। কিন্তু বাংলাদেশে যদি অন্য কোনো দেশের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি থাকে এবং সেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে কিন্তু সেই ফ্রিকোয়েন্সি ট্র্যাক করার ক্ষমতা বাংলাদেশ সরকারের কাছে নেই এবং তারা ট্র্যাক করে কাউকে শনাক্তও করতে পারবে না এবং কাউকে ধরতেও পারবে না, কেননা সেটি ট্র্যাক করার ক্ষমতা রয়েছে মিয়ানমারের কাছে বা যেই দেশের ফ্রিকোয়েন্সি সেই দেশের কাছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোর একটি বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই এমপিটি সিম ব্যবহার করছে। শুধুমাত্র যে রোহিঙ্গার সাধারণ মানুষ এই এমপিটি সিম ব্যবহার করছে তাই নয়, বরং রোহিঙ্গার যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যারা বিভিন্ন মাদক চোরাচালানের সাথে সংযুক্ত, যারা হত্যা, গুম, অপহরণ এইসবের সাথে সংযুক্ত, তারা কিন্তু এই সিমটি ব্যবহার করছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আল ইয়াকিন গ্রুপের সদস্যরা এত ধরনের অপকর্ম করার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে শনাক্ত করতে পারে না, কেননা তারা এই এমপিটি সিমটি ব্যবহার করছে এবং তাদের শনাক্ত করার তথ্য কিন্তু মিয়ানমার সরকারের কাছে রয়েছে, যেটি বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশ প্রশাসনের কাছে নেই। আপনারা চিন্তা করুন যে বাংলাদেশের ভেতরে অবস্থান করে একটি গোষ্ঠী তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং তারা ব্যবহার করছে অন্য দেশের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি। এই জিনিসটি আসলে আমাদের নিরাপত্তার জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ভয়াবহ বার্তা নিয়ে আসতে পারে একবার চিন্তা করে দেখুন। তাহলে যে গোষ্ঠীটাকে মিয়ানমার সরকার নাগরিক বলেই গণ্য করে না, তাদেরকে কেন হচ্ছে এই সিম সুবিধাটি তারা দিচ্ছে, তাদেরকে কেন হচ্ছে হাই স্পিড নেটওয়ার্কটি তারা প্রদান করছে, এর পিছনে উদ্দেশ্য কী? এর পিছনে কি আসলে মিয়ানমার সরকারই রয়েছে নাকি অন্য কোনো গোষ্ঠী রয়েছে যারা চায় যে বাংলাদেশ অংশে এই সন্ত্রাসী গ্রুপগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠুক এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সেটিকে ভেঙে দিক এবং এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক? সেটি আসলে কারা চায়, এই উত্তরটি কিন্তু আমাদের খুঁজতে হবে। তো তার আগে একটু বলি যে আসলে এই সিমগুলো আসলে বাংলাদেশে প্রবেশ করে কীভাবে। তো আমরা জানি যে বাংলাদেশের যে সমস্ত দুর্গম অঞ্চল রয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও বাংলাদেশের রবি সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবল রয়েছে, কিন্তু 2019 সালে রোহিঙ্গারা হচ্ছে একটি বিরাট ধরনের সম্মেলনের আয়োজন করে এবং এই সম্মেলনের পরে বাংলাদেশ সরকার অনেক বেশি ভীত হয়ে যায় যে তারা এমন কিছু হয়তো ঘটিয়ে ফেলতে পারে যেটি বাংলাদেশ নিরাপত্তার জন্য হুমকি, এবং এটি বিবেচনা করে তারা যাতে তাদের কর্মতৎপরতা খুব বেশি চালাতে না পারে এই জন্য ওই অঞ্চলের রবি সিমের নেটওয়ার্কের গতিটি কমিয়ে দেওয়া হয়। এবং কমিয়ে দেওয়ার এই সুযোগটা নিয়ে কিন্তু মিয়ানমার সরকার সেখানে তাদের যে এমপিটি সিম তাদের নেট স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়। আমরা শুনেছি ঢাকা পোস্টের দুজন প্রতিবেদক সেখানে গিয়ে সিমের যে নেট স্পিড সেটিকে পরীক্ষা করে দেখেছে, যেখানে রবি সিমের নেট স্পিড 1 থেকে 1.5 MBর বেশি নয়, সেখানে এমপিটি সিমের নেট স্পিড 4 থেকে 5 MBps এর মতো। তার মানে বুঝেন যে কেন তারা হচ্ছে রবি সিমটি ব্যবহার করবে, তারা তো ওই এমপিটি সিম ব্যবহার করবে কারণ এখানে নেট স্পিড অনেক বেশি। এখন কথা হচ্ছে যে এই সিমটি বাংলাদেশে প্রবেশ করে কিভাবে। তো আমরা সবাই জানি যে রোহিঙ্গা অধ্যুষিত বাংলাদেশের যে অঞ্চলটি, সেই অঞ্চলে এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু সীমান্ত রয়েছে যেখানে বাংলাদেশের পুলিশ বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেই সীমান্তটি অনেক বেশি অরক্ষিত এবং এই জায়গাগুলো দিয়ে কিন্তু চোরাচালানের মতো ঘটনাগুলো ঘটে, সেখান দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে বা এই জায়গা দিয়ে বিভিন্ন কিছু পাচার হয়। তো এই জায়গাগুলো দিয়েই আসলে এই মিয়ানমারেই নিবন্ধিত কিছু সিম
বাংলাদেশে প্রবেশ করে। এবং আপনি এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গেলে 4 থেকে 500 টাকায় এই ধরনের সিমগুলো আপনি পাবেন, এবং সেগুলো অলরেডি নিবন্ধন করা, এবং আপনি সিমগুলো কিনেই ব্যবহার করতে পারবেন এরকম। তার মানে বুঝছেন যে এই অঞ্চলের সন্ত্রাসী কার্যক্রম করার জন্য বা এই অঞ্চলে একটি সন্ত্রাসী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার জন্য যে সুযোগ বা যে সুবিধা সেটি কিন্তু করে দেওয়া হচ্ছে। এখন সেটি মিয়ানমার সরকারই করছে নাকি ভিন্ন কোনো উৎস করছে বা অন্য কোনো শক্তি করছে, সেটি কিন্তু আমাদের ভেবে দেখার সময় এসেছে। এবং এই বিষয়ে যদি বাংলাদেশ সরকার এখনই অনেক বেশি তৎপর না হয়, এই বিষয়টিকে যদি রুখে দিতে না পারে, তাহলে কিন্তু এই অঞ্চলে যে সন্ত্রাসী গ্রুপটি মাথাচাড়া দিয়ে উঠবে, এই অঞ্চলটি একটি বেপরোয়া আচরণ করতে শুরু করবে, সেটি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হবে, এবং সেটি কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বেশি হুমকি হবে। আমরা দেখেছি যে আলী ইয়াকিন গ্রুপের সদস্যরা তাদের বিভিন্ন ইউটিউব বার্তায় এমনটি বলেছে যে তারা চট্টগ্রাম এবং কক্সবাজারকেও আরাকানের অংশ মনে করে, এবং এই পুরো অঞ্চলটি নিয়ে তারা একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চায়। কত বড় একটি ভয়ঙ্কর খবর যে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি তাদের বিপদের সময়, যখন তাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার কিছু ছিল না, তখন আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং সেই আশ্রয় পেয়েই তারা এখন এতটা বেপরোয়া হয়ে উঠছে যেটি আমাদের নিরাপত্তার জন্য অনেক বেশি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো বাংলাদেশ সরকারের উচিত এই প্রত্যেকটা বিষয়কে অনেক গুরুত্ব সহকারে দেখা, এবং যাতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়টি এখন থেকে ট্যাকেল দেয়, এবং খুব দ্রুত আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করে এই রোহিঙ্গার সমস্যার একটু দ্রুত সমাধান নিয়ে আসা। তো আমরা দেখতে থাকবো আসলে ঘটনা কোন দিকে যায়, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেক বেশি তৎপর এবং তারা সঠিক সিদ্ধান্তটি নেবে। তো বিশ্বের চলমান ঘটনাগুলো খুব সহজ ব্যাখ্যা নিয়ে সময় সরল কথা আলোচনা করে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করতে ভুলবেন না, এবং আমাদের আগে অনেকগুলো ভিডিও বানানো রয়েছে বিশ্বের চলমান ঘটনাগুলো নিয়ে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।